ওষুধের কিন্তু একটা প্রোগ্রেসিভ ডোজিং আছে। যেমন ধরেন আপনার জার্ডিয়ান 10 দিয়ে শুরু করে 25-এ যেতে হবে আপনাকে। এখন আপনি যদি 10 দিয়ে শুরু করে সারা বছর আপনার 2 বছর ধরে 10 মিলিগ্রাম খেলেন, আপনার কিডনির যে অবনতি সেটা আপনার একটু কমে গেল, কিন্তু অবনতি হয়ে গেল। যার ফলে কিডনি অবনতি হওয়া মানে হৃদরোগ, স্ট্রোক, ব্লাড প্রেশার আপনার একসাথে বাড়বে। একটা ইসিজি করার মাধ্যমেই আমরা কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারি যে অতীতে কোনো হৃদরোগ হয়েছে কিনা, হৃদরোগের আক্রমণ হয়েছে কিনা। মোটামুটি দেন বলা যায় যে আপনার কয়টা আর্টারি ব্লক আছে মোটামুটি বোঝা যায়, অথবা নিকট ভবিষ্যতে একটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। ইদানিং আরেকটা আছে, সেটার নাম হলো সাইলেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সম্পূর্ণরূপে সুস্থ মানুষ অনুভব করছে না যে তার হৃদপিণ্ডটা মানে ছন্দবিহীন অবস্থায় চলছে, এবং এটার একটা প্যাটার্ন আছে, সেটা আপনার ইসিজির মাধ্যমে ধরা যাবে, এবং আপনার 72 ঘন্টা মনিটরিং এর মাধ্যমে অ্যাট্রিবিউশন ধরা যাবে। এটা আপনার স্ট্রোকের একটা বড় কারণ। বিশেষ করে হাইপারটেনশন, তারপরে হার্ট ফেলিউর এবং কিডনির কথা তো আপনি বললেনই। এসব ক্ষেত্রে এই ওষুধপত্রের গ্রহণের ব্যাপারে অনীহা, এবং সেক্ষেত্রে কি করা উচিত আসলে? জি, এখানে আমাদের যেই স্বাস্থ্য ক্ষেত্রে যে সিস্টেমের যে ঘাটতি, এটা আমাদের মানে স্বাস্থ্য শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করার মাধ্যমেই হয়তো আমরা রোগীদেরকে ওইভাবে উজ্জীবিত করে চিকিৎসার যে ঘাটতিটা হচ্ছে বর্তমানে অর্থনৈতিক কারণে বলেন বা যে কোনো কারণে হোক, যে আমাদের বিদেশি যারা মেডিকেল ব্যবহার করে থাকেন তাদের প্রতি সরকারের যে একটা কঠোর দৃষ্টি, এগুলির আপনার কিন্তু একটা কনসিকুয়েন্স রয়েছে, একটা পরিণতি রয়েছে, এবং রোগীরা তাদের কিছুটা সচেতনতার মাধ্যমে এই ক্ষেত্রে হয়তো আত্মরক্ষাতে সমর্থ হবে আশা করা যায়। আর আরেকটা জিনিস, যে ওষুধের কিন্তু একটা প্রোগ্রেসিভ ডোজিং আছে। যেমন ধরেন আপনার জার্ডিয়ান 10 দিয়ে শুরু করে 25-এ যেতে হবে আপনাকে। এখন আপনি যদি 10 দিয়ে শুরু করে সারা বছর আপনার 2 বছর ধরে 10 মিলিগ্রাম খেলেন, আপনার কিডনির যে অবনতি সেটা আপনার একটু কমে গেল, কিন্তু অবনতি হয়ে গেল। যার ফলে কিডনি অবনতি হওয়া মানে হৃদরোগ, স্ট্রোক, ব্লাড প্রেশার আপনার একসাথে বাড়বে। এক্ষেত্রে ডায়াবেটিসের ভূমিকাও রয়েছে। সেক্ষেত্রে আপনার যে ওই প্রাথমিক পর্যায়ে যে আপনি 10 দিয়ে শুরু করলেন, পরে আপনার 25 করতে হবে সেইটা, অথবা 5 দিয়ে শুরু করলেন, অন্য আরেকটা যেটা রয়েছে পার্সিগা, সেটা আপনার তখন 5 থেকে দিয়ে আপনার 2 মাস পরে এটা আপনার 10 করতে হবে। এগুলি মানুষ অনেক সময় ভুলে যান, এবং তারা তখন বছরে একবার করে ডাক্তারের কাছে আসেন। ইতিমধ্যে তারা একটা অপরচুনিটি চলে যায়, যে অপরচুনিটি আপনার ঠিক 1.5-2 মাসের মাথায় আপনার ওষুধটা ডবল করে দিলে আপনি পরবর্তীতে আবার লং গ্যাপেই আসুন, কিন্তু সেটা মানুষ মনে করে যে আমি এরপরে আমি ফার্মাসি থেকে ওষুধগুলি কোনো মতে রিভিউ করে এভাবে চললেই হয়ে যাবে। কিন্তু ঠিক 1.5-2 বছরের মাথায় কিন্তু মানুষ আটকে যায়। এক পর্যায়ে আটকে যায় যখন আপনার ডায়ালিসিসের কাছাকাছি হয়েছে, আর 2-3টা রিং লাগানোর ব্যবস্থা হয়েছে, এবং কিডনি যখন খারাপ হয়, ইদানিং যে ফাইন রেনন বা কেরেন্ডিয়া নামে একটা ওষুধ আছে, সেটা 10 দিয়ে শুরু করতে হয়, তারপরে 20-এ যেতে হয়। যারা 20-এ যাচ্ছেন না তারা কিন্তু অনেক বড় লসে আছেন। তা এগুলি বাংলাদেশেও কিন্তু অল্প দামে পাওয়া যায় এই সমস্ত ওষুধ। জি, সারা পৃথিবীর মানুষ কিন্তু বাংলাদেশ থেকে অনেক পরিমাণে ওষুধ কিনে থাকে, বিভিন্ন দেশের মানুষ। তো এই যে ডোজের যে অ্যাডজাস্টমেন্ট, এছাড়া ব্লাড প্রেশার 160-এ আছে ইদানিং বলা হচ্ছে, এবং এটা গাইডলাইন হিসাবে বলা হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, যে আপনার যদি স্মৃতিশক্তি ধরে রাখতে চান, তাহলে আপনার উপরের ব্লাড প্রেশার সিস্টোলিক যেটাকে বলা 130-এর নিচে থাকতে হবে। এটা 25 সালে শেষে এসে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গাইডলাইনের ভিতরে বলা হয়েছে পরিষ্কার করে, সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে কোনো বয়সেরই 130-এর নিচে যদি আপনি মগজকে আপনার সেভ করতে চান। আগে যেমন আলঝাইমারকে দোষ দেওয়া হতো, যেটা অতটা নিরাময় যোগ্য না, সেই বদলে এটা অনেক চমৎকার ভাবে নিরাময় যোগ্য, আপনার 130-এর নিচে। আমাদের যে প্রথম দিকের প্রসঙ্গ যেটা ছিল, যে আমরা হৃদরোগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলাম, এবং এখানে একটা ইসিজি করার মাধ্যমেই আমরা কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারি যে অতীতে কোনো হৃদরোগ হয়েছে কিনা, হৃদরোগের আক্রমণ হয়েছে কিনা। মোটামুটি দেন বলা যায় যে আপনার কয়টা আর্টারি ব্লক আছে মোটামুটি বোঝা যায়, অথবা নিকট ভবিষ্যতে একটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা বোঝা যায়। ইসিজির লাইনেরই আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো যেটা সম্বন্ধে আমাদের মধ্যে অতটা একান্তই মানে অবহেলা রয়ে গিয়েছে। আমরা হার্ট অ্যাটাককে হৃদরোগ হিসেবে প্রধান হিসেবে ধরে থাকি, অথবা হার্ট ফেলিওর, যেটা হয়তো অনেকে জানি একটু বুঝতে পারেন, শ্বাসকষ্ট হৃদরোগ, এবং শ্বাসকষ্ট মানে হলো হার্ট অ্যাটাক। এখানে আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে এটাকে রিঅ্যাসিওর করতে পারবেন যে না, এটা অ্যাজমা না,
বা এটা অতিরিক্ত মেদের কারণে হচ্ছে না, সেটা আপনারা বুঝতে পারবেন যে হার্টের থেকে কতটুকু পরিমাণে কন্ট্রিবিউশন আছে এই শ্বাসকষ্টের পিছনে, সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে সহজভাবে ধরা যায়। তখন ওই লাইনে আমার চিকিৎসাও দেওয়া হয়। হার্ট ফেলের জন্য সুন্দর ওষুধের সেট রয়েছে, আসলে 5টা 6টা ওষুধ। এগুলি ম্যানিপুলেশন করে এবং মনে রাখতে পারলে এবং ডাক্তার অফিসে নিয়ে আসতে পারলে আপনার একটা রোগী কিন্তু অনেক সহজেই একজন মানে শিক্ষিত রোগী হিসাবে নিজের চিকিৎসা ভালো করতে পারবে। যেটা আমি বলছিলাম যে আপনার হল্টার মনিটর নামে একটা রয়েছে জিনিস, যেটা আপনার 24 ঘন্টা থেকে আপনার 7 দিন বা 14 দিন পর্যন্ত আপনার এখানে হার্টের মনিটরিং করা যায়। এবং ইদানিং এই মনিটরিং মেশিন অনেক উন্নত হয়ে গিয়েছে, এখানে তারা লাইভ মনিটরিং করে থাকে। ও সেই লাইভ মনিটরিং একটা সুবিধা হলো যে আপনার হার্ট যদি উল্টাপাল্টা লেভেলে লাফায়, যেখান থেকে আপনার মানুষ হঠাৎ করে মারা যেতে পারে, এটা বলা হয় ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এই জাতীয় জিনিস, সেটা তারা সাথে সাথে ডাক্তারকে ইনফর্ম করে থাকে। এবং ওইটা কিন্তু চিকিৎসাযোগ্য, মারাত্মকভাবে চিকিৎসাযোগ্য হয় ওষুধের মাধ্যমে, তবে অধিকাংশ ক্ষেত্রেই হার্টের একটা প্রসিডিওরের মাধ্যমে 2-3 ঘন্টার একটা প্রসিডিওর রয়েছে, সেখানে স্থায়ীভাবে এটা নিরাময় করা সম্ভব। এটা বলা হয় অ্যাবলেশন ট্রিটমেন্ট, এটা ক্যাথ ল্যাবের ভিতরে করা হয়। এবং যারা এদেশি রোগী আছেন তারা কিন্তু এগুলি রুটিনলি করে যাচ্ছে, কিন্তু আমাদের দেশি মানুষ কিন্তু এ সম্বন্ধে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তাদের কাছে, এবং পরবর্তীতে আকস্মিক মৃত্যুর কথা আমরা প্রায় শুনে থাকি যে হ্যাঁ 45 বছর বয়স হয়েছে, 45 বছর হয়ে গেছে, মারা গেছে। তো এটা আপনার মেনে নেওয়া যেটা, কিন্তু এটা ভিতরে যে আপনার ইরেগুলার হার্টবিট ছিল, যেটা আপনার চিকিৎসাযোগ্য, ইদানিং শতকরা 99% ক্ষেত্রে এটা চিকিৎসাযোগ্য, এইটার সুযোগ কিন্তু মানুষ নিচ্ছে না। আর এছাড়া আরেকটা রোগ রয়েছে, সেটা বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। জি, এটা আমাদের ভিতরে সাধারণত 45 বা 50-এর পরে কিন্তু বেশ কমন। ইদানিং যেটা ফোকাস দেওয়া হয়েছে যে আপনার দেখেন সবকিছু ঠিক আছে, হঠাৎ করে স্ট্রোক হলো, মুখটা ব্যাকা হয়ে গেছে, কথা জড়ায় গিয়েছে, চাকরি হারিয়ে ফেলেছে, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, আপনার এই মানুষটার ঠিক এখন কি হবে, কে দেখবে, বা অত বড় ব্যবসা কে চালাবে, এই জিনিসটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন শব্দটা আমাদের জাতীয়ভাবে পরিচিত করানো উচিত, আমাদের বাঙালিদের ক্ষেত্রে বেশ কমন। আর ইদানিং আরেকটা আছে, সেটার নাম হলো সাইলেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সম্পূর্ণরূপে সুস্থ মানুষ অনুভব করছে না যে তার হৃদপিণ্ডটা মানে ছন্দবিহীন অবস্থায় চলছে, এবং এটার একটা প্যাটার্ন আছে, সেটা আপনার ইসিজির মাধ্যমে ধরা যাবে, এবং আপনার 72 ঘন্টা মনিটরিং এর মাধ্যমে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ধরা যাবে। এটা আপনার স্ট্রোকের একটা বড় কারণ, যাদের 50-এর উপরে রয়েছে এবং সাথে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার রয়েছে, তাদের একটা স্কোরিং করা হয়। সেই স্কোরিং এর মধ্যে 2 উপরে উঠলে আপনার এক ধরনের ট্যাবলেট খেতে হয়, 3-এর উপরে উঠলে আরেক ধরনের ট্যাবলেট খেতে হয়, এবং এক্ষেত্রে আপনার অ্যাবলেশনের মাধ্যমে এগুলি স্থায়ীভাবে সমাধান করা যেতে পারে। বা হার্টের একটা চেম্বার আছে, লেফট অ্যাট্রিয়াম অ্যাপেন্ডেজ, সেটাকে আপনার সেখানে যে সব ধরনের রক্ত জমাট বাঁধে, সেটাকে আপনার একটা দেওয়ালের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয়। এগুলি কিন্তু রুটিন চিকিৎসা।